নমস্কার বন্ধুরা, আরএস গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী কুমুদনাথ চৌধুরী দেব শর্মার লেখা একটি শিকার কাহিনী, ঝিলে জঙ্গলে শিকার। আজকের পঞ্চম পর্ব। 19শে ডিসেম্বর 1917 খ্রিস্টাব্দ। স্নেহের অলকা, কল্যাণ। মোহনলালের কথা বলতে গিয়ে তার সম্বন্ধে বেশ একটি গল্প মনে পড়ে গেল। তাতে তার বুদ্ধির বেশ একটু পরিচয় পাওয়া যায়। আমি যতগুলি দাতাল হাতি দেখেছি তার মধ্যে মোহনলালের মেজাজ ভালো। শিকার ক্ষেত্রে সে বেশ সতর্ক। সারা দিনের শেষে যখন আমরা মৃগয়ায় জয়ী হয়ে বাড়ি ফিরতাম, তখন গজেন্দ্রী ধরনে তার পারিতোষিক মিষ্টান্ন ও ইক্ষুদণ্ডের কথা আমাকে স্মরণ করিয়ে দিতে কখনো ভুলত না। তাকে আদর করতে গেলে সে ঘড়ায় জল ভরবার মতো শব্দ করে মনের আনন্দ প্রকাশ করত। তারপর চলে আসবার সময় কোটের খুঁট ধরে টান দিয়ে জানাতো, শুধু সোহাগে পেট ভরে না, মিষ্টান্ন আবশ্যক। ঘন বেদবন দুই ধার ঢালু হয়ে নালায় নেমেছে। যারা জঙ্গল পিটিয়ে এগিয়ে আসছিল তাদের পক্ষে এই পথে চলা শুধু দুরূহ নয়, বিপজ্জনক। বিশেষত নালার ধারে কুনকি অর্থাৎ হস্তিনী এক নালা দিয়ে আর মোহনলাল অন্যটিতে বীরপদ ভরে কাপারে মেদিনী অগ্রসর হচ্ছিল। আর জঙ্গল পিটাবার ভার যাদের ওপর ছিল তারা এই দুইয়ের মধ্য দিয়ে উঁচু জমি দিয়ে চলেছিল। দুই নালার মোহনায় আমার বসবার জায়গা। সেখান হতে দুই হাতির এগিয়ে আসাই দেখতে পাচ্ছিলাম। মোহন সাবধান সতর্ক, মাঝে মাঝে সুর বাড়িয়ে দূরে আংরাখা পরিধানী জীবটির খোঁজ নিচ্ছিল। সে লাথি মেরে ঝুড়ি ঝুড়ি মাটি চারিদিকে ছড়িয়ে ফেলছিল। তাতে কিন্তু বাঘটি কিছুমাত্র বিচলিত হয় নাই। মোহনলালের এই খবরদার সে যে কিছুমাত্র গ্রাহ্য করেছিল তার আভাসটুকুও পাওয়া গেল না। যেভাবে মোহনলাল তার থামের মতো পা তুলে আবার ফেলছিল সেটা দর্শনীয় ব্যাপার বটে। তবুও দেরি হচ্ছে বলে আমি অধীর হয়ে পড়ছিলাম। এমন সময় মোহন পাশের গাছ হতে একটা ডাল ভেঙে নিল। আমি ভাবলাম, ওরে লোভী। কিন্তু অল্পক্ষণ পরেই আমি বুঝতে পারলাম যে ক্ষুধা নিবারণ কিংবা রসনার পরিতৃপ্তির জন্য এ কাজ সে করে নাই। সুরে করে ডালটা ধরে ঘুরিয়ে এনে সে এমনই জোরে ঝোপটির ওপর মারলে যে চিতাবাঘ আচমকা হুড়মুড় করে ঠিক আমার সামনে এসে পড়ল। আমাদের প্রতিবেশীর একটি প্রকাণ্ড দাতাল হাতি ছিল। মফস্বলে যারা আমাদের ৮-১০ ক্রোশের মধ্যে বাস করেন তাদের আমরা প্রতিবেশী বলে থাকি। এই হস্তিপ্রবর ভালো শিকারী না হলেও আশ্চর্য দাঙ্গাবাজ ছিল। ধান কাটা, জমির সীমানা সাব্যস্ত নিয়ে যখনই লড়াই বাধত তখনই আমাদের এই প্রতিবেশী জমিদার লড়াই ফতে করে ফিরতেন। বিপক্ষে লাঠিয়াল যেমনই চতুর হোক না কেন, কালীগঞ্জ যখন সুরে করে প্রকাণ্ড একখানা বাঁশ ঘোরাতে ঘোরাতে যুদ্ধংদেহী বলে অগ্রসর হতো, তখন আর সকলে রণে ভঙ্গনা দিয়ে পারত না। যে হতভাগ্য কালীগঞ্জের এই বাঁশি নয় গদার প্রকোপে পড়ে যেত, তার দুর্দশার সীমা পরিসীমা থাকত না। এই বিখ্যাত কালীগঞ্জ আজ ইহলোকে নেই। অযথা উপায়ে জীবিকা উপার্জন করাই ছিল তার জীবনের নিয়ম। আর তার এই নিশাচর অভ্যাসদোষের জন্য মনিবকে অনেক অর্থদণ্ড দিতে হতো। ইক্ষুদণ্ডের প্রতি তার পক্ষপাতিত্ব সর্বজন বিদিত। সে একবার শ্রীযুক্ত মহাশয়কে এমনই ভয় দেখিয়েছিল যে সে গল্পটা তোমাদের শোনা উচিত। তখন বড়দিনের সময়, শেষ রাত্রের দিকে বন্ধুর আর্ত চিৎকারে আমার ঘুম ভেঙে গেল। প্রথমটা আমি মনে করেছিলাম ভূমিকম্প হচ্ছে বুঝি, কিন্তু অল্পক্ষণের মধ্যে হাতির পায়ের আওয়াজ পেয়ে বোঝা গেল যে কেমন করে তারা ছুটে গেছে। ৫টি হাতি নিরঙ্কুশ অবস্থায় ছুটে বেড়াচ্ছিল। এদের মধ্যে পরিচিত ইক্ষুপ্রিয় কালীগজও ছিল। তাকে এভাবে বেরিয়ে পড়তে দেখে আর সকলেও তার পদানুসরণ করেছিল। জজের পরচুলা যে মাথায় থাকে সে ব্যক্তি সুখে নিদ্রা যেতে পারে না।
শ্রীযুক্ত মহাশয় অন্তত তাই মনে করতেন। আসন্ন বিপদ হতে আপনার মস্তকটিকে সঙ্গে সঙ্গে হাইকোর্টের পতন রক্ষা করবার জন্যে তিনি এভাবে চিৎকার করেছিলেন। ক্রমে হাতিদের তিরোধানের সঙ্গে সঙ্গে তারও আকুলতার বিরাম হল। পরদিন সকালে প্রগাঢ় নিদ্রার জন্যে আমায় অনেক উপহাস সহ্য করতে হলো। কিন্তু বিপদের কোনো সম্ভাবনাই যখন কোথাও দেখা যায়নি, তখন শীতের রাতে লেপের সোহাগ ফেলে কে উঠতে চায় বলো? যে ব্যক্তি হাতি ভালোবাসে না, সে হয় স্বর্গদূত, নয়তো নিম্ন শ্রেণীর মানুষ। আমার হস্তিপ্রীতি এমনই অসীম যে আমি যদি অবাধে তাদের প্রসঙ্গে কথা কইতে পেতাম, তাহলে কথা আমার ফুরোতো না। আত্মরক্ষায় কিংবা পাগলা হাতি না হলে আমি কখনো গজহত্যা পাপে লিপ্ত হব না, নিশ্চয়। সেই জন্যে আমার এ ভালোবাসা গোপনে পোষণ করা ভালো। আর মাঝে মাঝে সস্নেহে তাদের কথা উত্থাপন করে অন্তরের সংগোপন অনুরাগ শিখাটিকে উদ্দীপ্ত করাও চলবে। বহুদিন পূর্বে কটক জেলায় শিকার ক্ষেত্রে একটি যে ঘটনা ঘটেছিল, তার উল্লেখ এখানে অপ্রাসঙ্গিক হবে না বোধ হয়। আমরা ছিলাম ৩ জন, আর যাকে পাহাড়ে বলে হাতিপথ, বসন্তের এক প্রভাতে চৈত্র মাসে সেই পথে অগ্রসর হচ্ছিলাম। যারা বন পিটিয়ে শিকার করে তারা আগেই যাত্রা করে পাহাড়ের অপর পার্শ্বে পৌঁছেছিল। আমরা ২-৪ জন অনুচর সঙ্গে করে আমাদের বন্দুক ছুড়বার উপযুক্ত জায়গাগুলির দিকে চলেছিলাম। এখানে সেখানে একটা বাঘের পায়ের দাগ চোখে পড়ছিল, আর একদল হাতি যে সেই পথে পাহাড়ের দিকে গেছে তাও স্পষ্ট বোঝা গেল। ছোট বড় পায়ের দাগ অনেক, তার উপর এখানে একটা ভাঙা বাঁশ, ওখানে একটা মচকানো গাছের ডাল তাদের গতিবিধি বেশ ভালো করে জানিয়ে দিচ্ছিল। অল্পক্ষণের মধ্যেই আমরা দূরে নিচের উপত্যকায় বাঁশের নিবিড় ঘনবনের মধ্যে তাদের দেখতে পেলাম। তারা যে অনেকগুলি, কলরবেই তার আভাস পাওয়া গেল। তাদের উপস্থিতি বাঘটিকে বনের অন্তরাল হতে তাড়িয়ে বাহিরে আনবার অন্তরায় ঘটাবে কিনা আমাদের মধ্যে তখন সেই তর্ক উঠল। বাইসন ছাড়া আর কোনো বন্যজন্তু হস্তির দলের সঙ্গে মেশে না। এই বিপুলায়তন জীবগুলির চলাফেরা আনাগোনা দেখে আর সব জানোয়ার ভরকে যায়। গুলির আওয়াজ করলে তারা ছড়িয়ে পড়তে পারে, তাই স্থির হলো গুলিই করা হোক। গুলি করবার কিছু আগেই আমাদিগকে বিস্ময় বিমূঢ় করে অকস্মাৎ গুরু গুরু শব্দ হয়ে সমস্ত পাহাড়টি নড়ে উঠল। গাছপালা থরথর করে কাঁপতে লাগল। পাহাড়ের ভিত্তিভূমি টলিয়ে দিয়ে প্রচণ্ড ভূমিকম্প আরম্ভ হল। অসময়ে সহসা যেন প্রলয়কাল এসে উপস্থিত হল। মস্ত মস্ত পাথর, পাহাড়ের ভগ্নাংশ চারিদিক হতে গড়িয়ে আসতে লাগল। ভীত বানরের দল ও হরিণের পাল যে যেখানে দিয়ে পারে দৌড়ে পাহাড়ের গা বেয়ে নিচে নামতে লাগল। পাখি আর পতঙ্গেরা কাতর বিকৃত কণ্ঠে চিৎকার করে চারিদিকের কলরব আরও বাড়িয়ে তুললে। ইতিমধ্যে নিচের উপত্যকায় হস্তিসংঘ শুণ্ড আস্ফালন করে হুঙ্কার করতে করতে একযোগে পলায়নের উদ্যোগ করলে। প্রত্যেক অরণ্যবাসী কেমন করে বন ছেড়ে খোলা মাঠে গিয়ে পৌঁছতে পারে সেই চেষ্টায় উদ্যোগী হল। মিনিট কিংবা তার চেয়ে অল্প সময়ের মধ্যেই এ ব্যাপার ঘটল। সময়ের পরিমাণ আমার স্মরণ নেই, তবে সময় যতটুকুই হোক না, অবস্থা যে বিশেষ সংকট হয়ে দাঁড়িয়েছিল নিঃসন্দেহ। কি অদ্ভুত দৃশ্য, কি অপূর্ব অভিজ্ঞতা! জীবনে আর কখনো এরূপ ঘটবে কিনা সন্দেহ। আমরা ধীরে ধীরে শিবিরে ফিরে এলাম। প্রকৃতির দুর্বোধ্য নির্দয় খামখেয়ালিতে আমাদের সেদিনকার শিকারের আশা একেবারে মাটি হয়ে গেল। গল্প আবার শুরু করা যাক। বাঘ যদি একবার শিকার ব্যাপারের পরিচয় পেয়ে থাকে, তাহলে ভারী চতুর হয়ে ওঠে। আমি অনেকবার দেখেছি, আত্মগোপন করবার উদ্দেশ্যে জঙ্গল যারা পিটোয়, তাদের হাত এড়াবার জন্যে বাঘ অন্তরালবিহীন বিরল বনে গিয়ে লুকোয়, আর সন্দেহজনক কোনরূপ শব্দ শুনবা মাত্র সেখান হতে পলায়ন করে। যদি তাদের লুকাবার জায়গাটা তুমি কোনো রূপে বুঝতে পারো, তাহলে বন পিটাবার সংকেত শব্দ শুনবা মাত্র তারা দ্বিগুণ বেগে পলায়ন করে। যেখানে জন্তুটিকে মারে সেখান হতে অনেক দূরে গিয়ে আত্মরক্ষার জন্য আশ্রয় নেয়, আর এই উপায়ে অনুসন্ধানকর্তাদের চোখে ধুলো দিয়ে চলে যায়। বাঘটা মস্ত বড় ছিল। আমরা তার নাম দিয়েছিলাম ডিওয়েট। আমাদের গ্রামেই
হত্যাকাণ্ড শুরু করে। বলতে গেলে আমাদের নাকের উপরে এই দুরূহ কাজ করে। আমাদের সে অমান্য করেছিল। সারাদিন ধরে সম্ভব অসম্ভব সমস্ত আস্তানা খুঁজেও তার কোনো কিনারা করা গেল না। যদিও প্রতিবারেই মনে হচ্ছিল শেষের চেয়ে এবারের জায়গাটি বেশি আশাজনক, তবুও প্রতিবারই নিরাশ হতে হয়েছিল। এমন দিন যেত না যে দিনে সে হয় আমাদের কাছাকাছি, নয়তো মাইল কত দূরে কোনো একটা খুন খারাপি না করত। আমাদের অনেক সুযোগ বয়ে যেতে লাগলো। আমরা সবাই একমত হয়েছিলাম যে সে যেমন কদিন ধরে আমাদের হয়রান করে নিয়ে বেড়াচ্ছে, যেন তেন প্রকারেণ তাকে পাকড়াও করতেই হবে। আমরা চলে আসবার দিনে আমি তার নাগাল পেলাম। গায়েরই একটা জঙ্গলে সে ধরা পড়ল। রাখালেরা গরুর পাল নিয়ে ভোরে যখন মাঠে যাচ্ছিল, তখন তার গর্জন শুনতে পেয়েছিল। স্বতন্ত্র একটা গ্রামে হত্যাকাণ্ড সমাধা করে খোলা মাঠের ওপর দিয়ে আতক্রোশ একটা চর পেরিয়ে শেষ রাতের অস্পষ্ট অন্ধকারে সে এসে গ্রামের বনের মধ্যে আশ্রয় নিয়েছিল। অধিকৃত বনটির অখণ্ড রাজত্ব একলাই ভোগ করবে বলে বুনো শুয়োরদের তাড়াবার জন্যে সে তর্জন গর্জন আরম্ভ করেছিল। তাই শুনে নিরীহ ধেনুগোষ্ঠী ভয়ে পলায়ন করে। বোবার বালাই নেই, এই উপদেশ মেনে সে যদি মুখ বুজে থাকত, তাহলে আর আমরা তার সন্ধান পেতাম না। যে খোলা মাঠের উপর দিয়ে এসেছিল সেটি একেবারে শুকনো খটখটে। কোথাও এতটুকু পায়ের দাগ পড়েনি। তাকে খুঁজে বের করারও উপায় হতো না। প্রশস্ত ঝিলের ধারে জঙ্গলে সে আশ্রয় নিয়েছিল। সে জায়গাটি একটু উঁচু, উত্তরে দক্ষিণে ঘন বেদবন। ঝিলের ধারে চওড়া একটি ঘাট, সেখানে গরুরা জল খেত। এইখানেই তার পায়ের দাগ আমরা দেখতে পাই। বেতের কতকগুলি লতা একেবারে জলের উপর ঝুঁকে পড়েছিল। সে তাই শুকনো ডাঙা ছেড়ে জলের ধারে ধারেই বনে প্রবেশ করেছিল। আমি একটা তেঁতুল গাছের নিচে গিয়ে দাঁড়ালাম। জায়গাটি চারিদিকেই খোলা, তাই তেমন নিরাপদ ছিল না। এর চেয়ে ভালো জায়গাও আর ছিল না। তাই তেঁতুল গাছের গুড়ির সম্মুখে একটা পাতায় ভরা ডাল রেখে একটু আড়াল করে নিলাম। শুধু বন্দুকের নিশানা আর আমার দৃষ্টির বাধাজনক পাতা ও ছোট ছোট ডালগুলি ভেঙে ফেললাম। দুটি হাতি ঝিলের ধারে ধারে এগোচ্ছিল, আর বন যারা পিটোয় তারা পূর্ব পশ্চিমে চলেছিল। হাতির ভীষণ হুঙ্কারে আমরা সব প্রথমে তার সান্নিধ্য বুঝতে পারলাম, কিন্তু খোলা গোচারণের মাঠে এসে দাঁড়াতে তার আরও কিছুক্ষণ সময় কেটে গেল। অন্দর হতে সদরে আসবার জন্য তার কোনো তাড়া ছিল না। এধার হতে ওধারে যাবার জন্য কোনো ঔৎসুক্য বোঝা যায়নি। সে আসলে যতখানি উঁচু তাকে তার চেয়ে বেশি দেখাচ্ছিল। সূর্যের আলোকে তার গায়ের আংরাখা কিংখাবের সোনার মতো ঝলমল করছিল। গম্ভীর ধীরান্দোলিত গতি প্রতি পাদক্ষেপে তার শার্দুল জীবনের পূর্ণ যৌবন আর পরিপূর্ণ সর্বাঙ্গ সৌন্দর্য প্রকাশ হয়েছিল। তার এই নধর কমনীয় অথচ রাজোচিত মহিমান্বিত মূর্তি আমাকে এমনই মুগ্ধ করেছিল যে আমি গুলি ছুঁড়তে কয়েক মুহূর্ত বিলম্ব করে ফেলেছিলাম। লক্ষ্য স্থির করতে এ বিলম্ব হয়নি। কাঁধের নিচে এক গুলির আঘাতেই সে পড়ে গেল। তবু সাংঘাতিক আরেকটি স্থানে আবার একবার গুলি করলাম। এতটা কাছাকাছি ছিলাম যে দ্বিতীয় গুলি অবশ্য কর্তব্য জেনেই করেছিলাম। অনভিজ্ঞ লোকে মনে করতে পারে এটা নিতান্ত অপব্যয়। বড় জানোয়ার শিকার করবার বিশেষ আনন্দগুলো নিতান্ত ওপরই পাওনা, ফাও, কপাল জুড়ে জুটে যায়। সেগুলি যেন শিকারীর টুপির বাহার কতগুলি বাড়তি পালক। এ পালক কিন্তু আমার এক গোছা জমেছে। অনেক ক্ষেত্রে বিবিধ উপায়ে পাওয়া, শিকার করা ভালো। অনেকবার এসব সময়ে আমার লক্ষ্য নৈপুণ্য প্রভৃতির বহু প্রশংসাবাদ পুরা দস্তুর অতিমাত্রায় গ্রহণ করেছি, কিছুমাত্র বিচলিত হইনি। একটা ঘটনা এখানে বলা যেতে পারে। একটা বাঘ ভোরের কিছু পূর্বে একটা মস্ত গরু মেরে রেখে চলে যায়, অথচ আপন গতিবিধির কোনো নিদর্শনই রেখে যায় নাই। শিকার করে রেখে গিয়েছিল বটে, কিন্তু একটি গ্রাসও উদরস্থ করেনি। তাই রাতের বেলা তার ফিরে আসবার বিশেষ সম্ভাবনা ছিল। যেসব লোকেরা শিকারের সন্ধান নিয়ে আসে, তারা এ বাঘ যে কোথায় বাসা করেছে তার সন্ধান বলতে পারলে না। তাই আমরা মনে করলাম যে দিনটায় অন্তত
বন আরেকবার ওলটপালট করায় ক্ষতি নাই। ভোর না হবার আগেই তারা যাত্রা করেছিল, আর সন্ধ্যা যখন ঘোর করে আসছে, নির্দিষ্ট স্থানে তাদের সঙ্গে দেখা হবামাত্র তাদের আকার ইঙ্গিতে কৃতকার্যতার লক্ষণ সুস্পষ্ট বোঝা গেল। যেখানে মরা গরুটি পড়েছিল সেখান হতে ক্রমে তারা হত্যাকারীর আশ্রয়স্থানটি আবিষ্কার করেছিল। যখন খেতে যান তখন ব্যাঘ্রবীর 10 হাত চওড়া নালা এক লম্ফে পার হয়ে গিয়েছিলেন। ক্ষুধা নিবৃত্তি করে ওজনেতে ভারী হয়ে ফিরবার সময় এমন ক্ষিপ্র গমন সুবিধাজনক না হওয়াতে সাঁতরে নালা পার হয়েছিলেন। জলটা তখনও ঘোলা হয়েছিল। জল যে তখন পরিষ্কার হয়নি, কাদাগোলা ছিল, তাতে স্পষ্টই বোঝা গেল যে বাঘটি অল্পক্ষণ আগেই পার হয়ে গিয়েছে। আমার বাম দিকে, বলতে গেলে ঠিক আমার পিছনেই, নিরাপদ গাছের ডালে একটি লোক বসেছিল। বাঘ যদি সে পথে আসে তবে তাকে থামাবার ভার এ লোকটির ওপর ছিল। জঙ্গল যারা পিটোয় তারা ক্রমশ এগিয়ে আসছে, কিন্তু বাঘের কোনো সন্ধান নেই। ছোট্ট ছোট্ট পাখি খোলা জায়গায় উড়ে বেড়াতে যারা ডরায়, আমার পাশ দিয়ে উড়ে চলে গেল, আমাকে খাতিরেই আনলে না। দু একটা ছোট ছোট ডালে এসে বসল, ডালগুলি দুলতেই লাগলো। সেই ক্ষীণ শব্দে মনে হতে লাগলো বাঘ বুঝি আসছে, কিন্তু ক্রমে আসল কারণ জানা গেল। আমি ক্রমে হতাশ হয়ে পড়ছিলাম। জঙ্গল পিটানো প্রায় শেষ হয়ে এলো, অথচ আমার পিছনে যে লোকটি বাঘকে বাধা দেবে বলে অপেক্ষা করছিল তার কোনো সাড়াই নেই। ভয়ে বিহবল একটি ছোট পাখি আমার পেছন দিয়ে শাঁ শাঁ করে উড়ে গেল। আমি যেমনই ফিরে বসলাম অমনি হাতখানেক দূরে এক নজর উজ্জ্বল গুল বসানো একটি পোশাকের একটুখানি দেখতে পেয়ে বন্দুক ঘুরিয়ে নিয়ে আমি গুলি করলাম। কি যে হলো তা বুঝবার কোনো উপায় ছিল না। সম্মুখের জঙ্গল এমনই ঘন যে তার মধ্যে দৃষ্টি চলে না। গুলির ফলাফল অনুমানও করতে পারলাম না। গুলির শব্দে যারা বন পিটিয়ে এগিয়ে আসছিল তারা থেমে গেল। আমিও ঝোপের মধ্য হতে বেরিয়ে যে পথে বাঘ চলে গিয়েছে সে পথ পরখ করতে আরম্ভ করলাম। বাঘ মোটেই বাহিরে যায়নি। আরও একটু তত্ত্বতল্লাশে জানা গেল যে লোকটি বাঘের পথ আটকাবার জন্য দাঁড়িয়েছিল সে তখনও সেইখানটিতে আছে। বাঘটি এমনই চুপি চুপি তালগাছের কাছে এসেছিল যে চলে না যাওয়া পর্যন্ত সে কথা সে টেরই পায়নি। আর তারপর যখন চলে গেছে তখন মৌনাবলম্বন নিরাপদ বোধে নিঃশব্দে ছিল। আমরা যত দূর দেখতে পাচ্ছিলাম তত দূর অনুসন্ধান আর আবিষ্কার দুই সহজ হয়ে এসেছিল। আমরা সাবধানে এগিয়ে এসে এক নজরে স্পষ্ট দেখতে পেলাম। দেখলাম বাঘটি কাপড়ের বান্ডেলের মতো জড়সড় হয়ে পড়ে আছে, একেবারে নড়চড় নেই, পাষাণের মতো প্রাণহীন। গুলিটা তার বাঁ কানের গোড়ায় লেগেছে। হাত ফসকে এমন জিত আর কখনো হয় নাই। সপ্তাহের শেষে ছুটির 2 দিন শিকার চেষ্টায় দেশের বাড়িতে গিয়েছিলাম। যে লোকটি আমার বন্দুক সব পরিষ্কার করে রাখে তার ভুলে 2টি দিন মাটি হয়ে গেল। 465 নম্বর গুলির বন্দুক না নিয়ে সে 400x500 নম্বরের গুলির বন্দুক দিয়েছিল। এই 2টি বন্দুক এক জুড়ি যমজ ভাইয়ের মতো, একটিকে অন্যটি হতে চিনে নেওয়া দুষ্কর। আমারও দোষ কতকটা যে ছিল না তা নয়, প্রতিবারই আমি সব নিজে চোখে দেখিনি। এবারে আর তা করিনি। খবর এলো বাঘ গরু মেরেছে। আমিও যাবার জন্য তৈরি হলাম। বন্দুক নিতে গিয়ে নির্বোধের মতো এই ভুল আবিষ্কার হলো। তখন আর কি করা যায়, ফিরে আসতে হলো। দুঃখের ফিরে আসা। যদিও মানুষটি যেমন গিয়েছিল তার চেয়ে অনেক জ্ঞানী হয়ে ফিরে এলো। এক পক্ষকাল ব্যাঘ্রির মনের আনন্দে খুন খারাপি ডাকাতি করে বেড়াতে লাগলেন। আরও কতকগুলি গরু মারা পড়ল। তারপর আবার আমি যখন গিয়ে উপস্থিত হলাম, আগের রাতে বৃষ্টি হবার দরুন ভিজে পথে পায়ের দাগ খুঁজে পাওয়া আরও সহজ হলো। যারা তার খোঁজে ফিরছিল তারা বললে, হাজার হোক বাঘ তো আর আকাশে পা করে হাঁটবে না, অনায়াসেই তার খবর নিয়ে আসব। হলও তাই। শ্যাওলা আর জলে ভেজা পুরানো খালের ধারে একটা বেদবনে তার সন্ধান পাওয়া গেল। সহজে জলে নামবার তার সম্ভাবনা ছিল না, তাই খালের ধারে ধারে তাকে ঘেরাও করবার বন্দোবস্ত করা গেল। বাঘটি ঠিক এ পথ পেরিয়ে যায়নি, একটি গাছের শিকড়ের কাছাকাছি গুড়ি সুড়ি হয়ে লুকিয়ে বসেছিল। তারপর শ্যাওলা পেরিয়ে
জল সাঁতরে একটি ছোট্ট দ্বীপের ওপর গিয়ে আশ্রয় নিলে। যেখানে গিয়ে শক্ত হয়ে সে বসেছিল, সেখান হতে তাকে নড়ানো শক্ত হয়ে দাঁড়ালো। কিন্তু অবশেষে গজরাজ মোহনলাল আর সমস্ত শিকারীর ছলবল কৌশল একত্রিত হওয়ায় নড়তে তাকে হলই। আমি আমার ডান দিকে চেয়ে দেখলাম, সেই দিকটাই তার পলায়নের প্রকৃষ্ট পন্থা মনে হয়েছিল। কিন্তু আমি যা মনে করেছিলাম আর যেটা সচরাচর ঘটে থাকে তা হলো না। সে দক্ষিণ মার্গ ত্যাগ করে বাম মার্গের পথিক হল। তাই আমার গুলি একদম ফসকে গেল। বেলা পড়ে গিয়েছিল বলে সন্ধ্যার অন্ধকারে পার হয়ে এলো। আমরা দুঃখিত মনে অথচ আশায় নির্ভর করে পরদিনের প্রতীক্ষায় রইলাম। নিশাচর বৃত্তির চরিতার্থ করবার সময় সে কি শুধু কৌতূহল পরবশ হয়েই আমরা পূর্বদিন যেখানে টুল নিয়ে পাহারায় বসেছিলাম সেই জায়গাটি পরিদর্শন করতে এসেছিল? চলাপথ একটু তফাতে রেখেই সে চলে গিয়েছিল, কিন্তু তবুও নখ দিয়ে আছড়ে কেটে আপন আগমনের নিদর্শন রেখে যেতে ভুলে যায়নি। এ ব্যবহারের উদ্দেশ্য কি? সে যে আমাদের কানাকড়ির পরোয়া রাখে না, সেইটে জাহির করবার জন্যেই কি পায়ের নখের লেখায় সে কথা প্রকাশ করে গেল? যদিও এবারেও আমরা তাকে খুঁজে পাইনি, তবু সে বেশি দূরে ছিল না। তাকে খুঁজে বার করবার চেষ্টা বিফল হল। শিকার খুঁজে বার করা যাদের কাজ, তারা বাঁশঝোপের পাশে বেরিয়ে আসবার পথে আমরা যে পথ ধরে খুঁজে বেড়াচ্ছিলাম তার একটু তফাতে বাঘের পায়ের টাটকা দাগ দেখতে পেয়েছিল। সেখান হতে চুপি চুপি বেরিয়ে সে পালিয়ে গিয়েছিল। আমরা দু একটা সম্ভব জায়গায় তার খোঁজ করেছিলাম, কিন্তু নাগাল পাইনি। পরদিন সে আরও একটু কাছে এসেছিল সত্যি, কিন্তু যারা বন পিটিয়ে শিকার উটকে বার করে তারা তার খোঁজ করতে পারেনি। পরে আবিষ্কার হলো সে জলচর বৃত্তি অবলম্বন করে একটা খাড়াই পাড়ের উপর আশ্রয় নিয়েছে। এদের জাতীয় জীব এই রকম জায়গায় আস্তানা করতে ভারী ভালোবাসে। একটা বাঁশের ঝাড়ের আড়ালে আমি বসেছিলাম। সেখান হতে 20 হাত দূরে মোড় হতে বাঘের আসবার রাস্তা দুটো দুধারে চলে গিয়েছিল। এখন সমস্যা দাঁড়ালো, যদি সে বাম মার্গ অবলম্বন করে তবে ঝোপের আড়ালে থেকে বেশ একটু দূরে হতেই গুলি চালানো চলে, কিন্তু যদি দক্ষিণ মার্গের পথিক হয় তবে হয়তো হাত দুয়েক ব্যবধানে একেবারে প্রায় বন্দুকের নলের মুখে এসে পড়বে। যখন খোলা জায়গা দিয়ে দুলকি চালে এগিয়ে আসতে লাগলো, তখন সমস্ত মন প্রাণ দিয়ে আমি যে ইচ্ছা করেছিলাম তা ঘটল না। বাঁ দিকে সে গেল না, তাড়াতাড়ি ওপরের দিকে উঠতে লাগলো। বাঁশের আড়াল দিয়ে তার ঘাড় আর মাথা দেখতে পেয়ে আমার বন্দুক ঘুরিয়ে নেবার সামান্য শব্দ হবা মাত্র সে আমার দিকে মুখ ফিরালো। গুলিটা ব্যাঘ্রবীরের ভ্রু মধ্যবিন্দুতে লাগল, আর তার ইহজীবনের হিসাব নিকাশ একেবারে সব পরিষ্কার হয়ে গেল। আমার কপাল জোরে শিকারী জীবনে 7 বার ছাড়া আমাকে কখনো বাঘে আক্রমণ করেনি। এর মধ্যে 4 বার তারা নিজেরাই আমার গুলির আঘাতে এত বেশি কাতর হয়ে পড়েছিল যে তাদের আক্রমণে বিপদের কোনো সম্ভাবনা ছিল না। আর একবার সোজা আমার ঘাড়ে এসে পড়তে পড়তে হঠাৎ কি মনে করে ভিন্ন পথে চলে গিয়েছিল। আর একটা আক্রমণে যখন বাঘ নিচে হতে আমার দিকে আসবার চেষ্টায় ছিল, তখন আমি নিজে হতেই গুলির জোরে সামলে নিয়েছিলাম। ওপরে থাকার দরুন এ বিষয়ে আমার সুবিধাও ছিল বেশি। সপ্তম আক্রমণটি সবচেয়ে ভয়ানক, সে সম্বন্ধে 2-4 কথা বলা আবশ্যক। ঘটনাটির বৃত্তান্ত হচ্ছে এই। জঙ্গলটা তেমন বড় ছিল না। অনেক খোঁজাখুঁজির পর প্রকাণ্ড এক শুয়োর হঠাৎ এক লম্ফে পলায়ন করলে। কারণ অনুসন্ধান করে জানা গেল, বরাহ অবতার সারা রাত ধরে ক্ষেতের ওপর তাণ্ডব অভিনয় করেছিল। ভোরের বেলা বিশ্রামের জন্যে আপন আশ্রয়ের দিকে অগ্রসর হচ্ছিল, কিন্তু সেটি পরহস্তগত দেখেই স্বাধিকার সাব্যস্ত করবার চেষ্টা মাত্র না করে আক্রমণ অপেক্ষা গ্লোরিয়াস রিট্রিট, সেখানে বুদ্ধির পরিচয় জ্ঞানে পলায়ন তৎপর হয়েছিল। যে ব্যক্তির ওপর শিকার সন্ধানের ভার ছিল তার বয়স অল্প, স্বভাবতই কল্পনাপ্রবণ ও উৎসাহী। তার অনুরোধে আবিষ্কারের ফলাফল পরীক্ষা করে জানতে পারলাম, বরাহবীরের পূর্বেই শার্দুলরাজ বনটি অধিকার করেছিল। শূকর যখন এই সত্য জানতে পারলে তখন অসন্তোষজনক বিপদের সম্মুখীন হওয়া অপেক্ষা পশ্চাৎপদ হওয়াই সমীচীন বিবেচনা করেছিল।
দার্শনিক হবসনের মতো এক্ষেত্রে আমারও কাজের দুটি পথ ছিল, হয় করা নয় ছাড়া। শেষ পথ আমার মনে নেয়নি। আমি অতি সাবধানে নিঃশব্দে আমার টুলটি খুলে বিছিয়ে বসে বিপিনকে অন্য শিকারীদের ডাকতে পাঠালাম। তারা অদূরেই প্রতীক্ষা করেছিল, পাছে সতর্ক শিকারটি পালিয়ে যায় এই ভয়ে এতক্ষণ অগ্রসর হয়নি। কাছে একটাও বড় রকম ঝোপঝাড় ছিল না যার আড়ালে আত্মগোপন করতে পারি। যে বেদবনে বাঘটি আশ্রয় নিয়েছিল তার আর আমার মধ্যে খুব খাটো গুটিগত গুল্মের ব্যবধান। একটু দূরে একটা বাঁশঝাড় ছিল, কিন্তু সেখানে এগোতে গেলে হয় বাঘকে নৈকট্য সম্বন্ধে সংবাদ দিতে হয়, নয়তো তাকে হঠাৎ আক্রমণের সুবিধা দেওয়া হয়। কাজেই আমার ঠাঁই নাড়া হবার উপায় ছিল না। যেখানে আমি বসেছিলাম তার তিনদিকে খোলা মাঠ। যদি প্রথম গুলিতেই শিকার না মারা পড়ে, তাহলে তার পলায়ন পথটি পাহারা দিয়ে থাকা নিজের পক্ষে কত বিপজ্জনক তা বুঝতে বিশেষ আয়াস করতে হয়নি। যদিও এসব সময়ে হ্যাট মাথায় রাখাই আমার অভ্যাস, তবুও সেটা বড় নজরে পড়ছে বুঝে খুলে ফেলতে হলো। হ্যাট মাথায় রাখবার বিশেষ সুবিধা আছে, আমি স্বচক্ষে তার সাক্ষ্য পেয়েছিলাম বলেই এ কাজ করতাম। একবার মাথায় টোকাধারী একজন কৃষকের ওপর বাঘ এসে পড়েছিল। চাচা বেচারি শিকার করবার মতলবে আসেনি, দেখবে বলেই এসেছিল। বাঘ এসে থাবা মারতেই সে তো মাটিতে পড়ে গেল। তারপর বাঘে মানুষে এমনি জড়াপুটুলি পাকিয়ে গেল, গুলি মারলে কার গায়ে যে গিয়ে লাগবে বুঝতে না পেরে মন স্থির করবার আগেই দেখি বাঘ পালিয়ে গেছে। কৃষকের কাছে গিয়ে দেখি তার গায়ে একটি আঁচড়ও লাগেনি। মাথা ঢাকা টোকাটি তুবড়ে গেছে বটে, কিন্তু মাথায় কিছু হয়নি। হ্যাটবিহীন অবস্থায় বসে রইলাম বটে, কিন্তু এমন নিরাবরণ অবস্থা সুখের মনে হচ্ছিল না। বন পিটানো যাদের কাজ তারা নিঃশব্দে এগিয়ে আসছিল, কিন্তু দু চার পা যেতে না যেতেই ঘাসের মধ্যে খুব একটা খসখস শব্দ শুনতে পেয়ে মনে করলাম বুঝি মস্ত একটা শুয়োর আসছে। আমার ভুল হয়েছিল। দেখলাম বাঘটা তীর বেগে বেরিয়ে এসেছে। আমার গুলিটা ভালো করে লাগলো না লাগলো বুঝবার আগে বাঁশঝাড়ের পাশে এসে পড়ে গেল। আবার মুহূর্তের মধ্যে উঠে ভয়ানক গর্জন করে আমায় আক্রমণ করলে, যেন তার কিছুই হয়নি। আমি তখনও বুঝতে পারিনি, এখনও বলতে পারিনে বন্দুকের অন্য নলটা তার ওপর খালি করেছিলাম কিনা, কেননা সমস্ত ঘটনাটা মুহূর্তকালের মধ্যে ঘটেছিল। কিন্তু যা আমার খুব স্পষ্ট মনে আছে তা হচ্ছে এই: বাঘটা টিকবাজি খেয়ে আমার মাথা ডিঙিয়ে অন্য ধারে গিয়ে ধপ করে পড়ে গেল। যাবার সময় তার গায়ের বাতাসের ঝাপটা আমার মুখের ওপরে এসে লাগল। আমার দিকে মাথা করে সে চিত হয়ে পড়ে গিয়েছিল। যদিও বুঝতে পারলাম সে একেবারে মারা পড়েছে, তবুও সাবধানের বিনাশ নেই জেনে আমি বন্দুকটা আবার ভরে নিয়ে তার কাছে এগোলাম। কেন যে আমার উপরে এসে না পড়ে অন্যদিকে গিয়ে পড়ল বোঝা কঠিন। তবে বোধহয় বুকে যে তার গুলি লেগেছিল তাতেই সে মারা পড়ে। কিন্তু মরবার পরও অনেক সময় দেখা যায় পিঠ দ্বারার বিপরীত গতিতে মৃত শরীর অনেক সময় উল্টো দিকে গিয়ে পড়ে। এখানেও তাই ঘটেছিল। সে যে লাফিয়ে পড়েছিল সেটা স্বেচ্ছাকৃত নয়, দেহযন্ত্রের ধনুষ্টঙ্কারের মতো কোনো অভাবনীয় ব্যাপার। সব যখন শেষ হয়ে গেছে তখন আমার মনে হতে লাগলো আমার শরীরটা যেন হিম হয়ে আসছে। শিকারীদের মধ্যে একজন দেখালে বাঘের ক্ষত হতে কতকটা রক্ত আমার বাঁ পায়ের জুতোর ওপর পড়ে জমে গেছে। কতটুকুর জন্যে সে যাত্রা প্রাণ নিয়ে বাড়ি ফিরেছি তার বুঝতে বাকি রইল না। আমাকে অনেকে অনেকবার জিজ্ঞাসা করেছেন শিকারে যাবার সময় অসময়ে ব্যবহার করব বলে কোমরে আমি পিস্তল নিয়ে যাই কিনা। বাছা কল্যাণ, এ কাজ আমি কখনোই করি না। এ নিয়ে যাওয়াটা শুধু যে অনাবশ্যক তা নয়, বিশেষ বাধা স্বরূপ। সঙ্গে আমি একখানি ছোরা নিয়ে যাই সত্যি, কিন্তু মনে মনে সর্বদাই ভরসা রাখি সেটা ব্যবহার করবার কারণ উপস্থিত হবে না। যে বিদ্যুৎ গতিতে বাঘ কিংবা চিতা তোমার ওপর এসে পড়ে তাতে ছোরা বার করবার অবসর বড় একটা পাওয়া যায় না। দ্বিতীয়বারের গুলি যদি তোমায় রক্ষা না করলে তবে আর কিছুতেই রক্ষা করতে পারে না। প্রথমত তোমার সাহস, উপস্থিত বুদ্ধি আর কার্যকুশলতা। দ্বিতীয় তোমার ভাগ্য। এই দুই রক্ষা কবচ
তোমার বিপদ বারণ কিংবা তোমায় বিপন্মুক্ত করতে পারে। আবার অনেক সময় এই আক্রমণ যত গর্জে তত বর্ষে না, কিংবা বহবাড়ম্বরে লঘু ক্রিয়ার মতো বিশেষ মারাত্মক কিছুই নয়। মানুষ প্রিয় প্রসঙ্গে কথা কইতে বড় ভালোবাসে। এই স্থলে আমার প্রিয় ব্যাঘ্র সম্বন্ধে অনেক কথাই বলেছি। আশা করি তা পাঠকের শ্রান্তিজনক হবে না, কিঞ্চিৎ জ্ঞান লাভ হওয়াও সম্ভব। একবার একটা বাঘ না জেনে শুনে লাফিয়ে পড়ে শুয়োর ধরা একটা জালের মধ্যে কেমন করে আটকিয়ে পড়েছিল, সে ঘটনা এখানে বলা চলবে। তখন আমার তরুণ বয়স, মৃগয়া ব্যবসায়ে সবে ব্রতী হয়েছি। কিভাবে শিকারী জন্তুর পদাঙ্কানুসরণ, অনুসন্ধান এবং তার বাসস্থান আবিষ্কার করতে হয় তারই শিক্ষানবিশি করছি। স্কুল কলেজে গ্রীষ্মের দীর্ঘ ছুটি হলেই জাল নিয়ে আমি শিকারীদের সঙ্গে বনে বনে বুনো শুয়োর ধরবার চেষ্টায় ফিরতাম। এ কাজে আমোদ ছিল। বিশেষত বড় বড় শুয়োরদের ফাঁদে ফেলবার চেষ্টার মধ্যে একটু বিপদের ঝাঁজ থাকবার দরুন কাজটা আরও লোভনীয় আর রুচিকর বোধ হতো। জালটা গুটিগত ছোট বাঁশে বেঁধে জড়িয়ে দিয়ে বন হতে বেরোবার পথে অন্য দুধার গাছের গুড়িতে বেঁধে দেওয়া হতো। তারপর শিকারীরা তাকে তাড়া দিয়ে সেদিকে নিয়ে আসত। তাড়া খেয়ে জাল ডিঙিয়ে যাওয়া দূরে থাকুক, তাড়াতাড়ি মাঝখানে লাফিয়ে পড়ে কিছুক্ষণের জন্য আটকা পড়ত। বর্ষা কাছেই থাকত। বন্দি না লাফাবার আগেই তার বিনাশ সাধনই হচ্ছে শিকারীর কাজ। এই জন্যই স্থির লক্ষ্য, দৃঢ়তা আর সাহসের আবশ্যক হয়। দুবার আমি দুঃখে পড়েছিলাম। একবার শুয়োরের তাড়নায় ডিগবাজি খেয়ে নালায় গিয়ে পড়ি, আর একবার পড়ে যাবার পরে শিকারীরা এগিয়ে আসছে, শুয়োরও তাড়া করবে মনে করেছে। এমন সময় সে নিজে অক্ষত শরীর ছিল বলেই কিংবা অন্য কি কারণে বলতে পারি নে, সে ভিন্ন পথে চলে গেল। সঙ্গে সঙ্গে কিছু দূর পর্যন্ত জালটাকে টেনে নিয়ে গেল। কেমন করে দুই দিকের জাল খুলে এলো সে সমস্যা পূরণ কঠিন নয়। বাধা আলগা ছিল, খুলতে দেরি লাগেনি। একদিন আমরা এক প্রকাণ্ড বাঘের পিছনে ফিরছিলাম। বন্দুকধারী মোটে দুজন, অথচ পলায়নের পথ বহু। তাই আমারই বুদ্ধিতে অন্য অন্য পথে বাধা দেবার জন্য জাল বিছিয়ে দেওয়া হলো। বাঘ আমার দিকেই আসছিল, কিন্তু আমার নড়াচড়ার দরুন অন্যদিকে ফিরে গেল। তবু তার পিছনের পায়ে এক গুলি আমি লাগিয়েছিলাম। জাল যেদিকে বাঁধা ছিল, একটু পরেই সেই দিক হতে বাঘের গর্জন শুনে আমরা তাড়াতাড়ি অথচ সাবধানে সেখানে গিয়ে দেখি কি, গুলদার কোটপরা বাঘমশায় সেই জালে পড়ে জালে ধরা মাছের মতো লম্ফঝম্প দিচ্ছেন। বেশিক্ষণ অপেক্ষা করবার আর সময় ছিল না, কেননা বিপদ জাল সে প্রায় কাটিয়ে উঠছিল। এমনই সময় পিছন হতে একটা গুলি তার কাঁধের ওপর পড়ে লম্ফঝম্প, তর্জন গর্জন সব চিরদিনের জন্য নিঃশেষ করে দিলে। 5ই জানুয়ারি 1918 খ্রিস্টাব্দ। স্নেহের অলকা, কল্যাণ। খ্রিস্টমাস অর্থাৎ বড়দিন বৎসরে শুধু একবার করেই এসে থাকে। ইংল্যান্ড প্রবাসের কয় বৎসর ছাড়া এই ছুটিটা আমি আজ পর্যন্ত জঙ্গলে জঙ্গলে শিকারের পিছু পিছু ফিরেই কাটিয়েছি। নূতন ক্ষেত্র আর নব নব মৃগয়ার চেষ্টায় আমি গত বৎসরে এই সময়কার ছুটিটা মধ্যপ্রদেশে কাটিয়েছিলাম। ব্যাঘ্র সম্বন্ধে ভাগ্য এবার সুপ্রসন্ন হয়নি। এ বিষয়ে সব চেষ্টাই কোনো না কোনো ত্রুটিবশত নিষ্ফল হয়েছিল। প্রত্যেক মৃগয়া যাত্রাই শিকারীর ভাগ্যে সফলতার স্মৃতি বহন করে আনে তা নয়। এবার একজোড়া সম্বর আর একটি দুটো ভালুকেই সন্তুষ্ট হতে হয়েছিল। প্রান্তরবাসী ঋক্ষ মহাশয় আমোদে হলেও মানুষকে বিপদে ফেলবার ওস্তাদ। তবে বিধিমতে এই মৃগয়ায় প্রবৃত্ত হলে আমোদও যথেষ্ট পাওয়া যায়। বাঘ ও চিতার মতো এর দৃষ্টিশক্তি অত তীক্ষ্ণ না হলেও ঘ্রাণ শক্তি উভয়ের অপেক্ষা অধিক। গতিবিধি তেমন সুন্দর না হলেও লোকে তাকে যতটা গজেন্দ্রগমন মনে করে তা নয়। পর্বত গৃহ ছাড়ি বাহিরায় যবে, কার সাধ্য রোধে তার গতি। এ সময় তার সম্মুখে গিয়ে পড়া নিরাপদ নয়। সে বিশেষাবলী আর সহজে হার মানে না। আহত হয়েও সে যেমন দূরপথ অতিক্রম করে যেতে পারে, বাঘের পক্ষে তা অসাধ্য। বাঘ যে আঘাতে মুহূর্তেই ঘুরে পড়ে যায়,
ভাল্লুক সেখানে কিছু দূর পর্যন্ত না গিয়ে ভূমিসায়ী হয় না। আহত হলে কিংবা পালাবার পথ না পেলে সে যেভাবে শোরগোল শুরু করে, সেটা আদপে শ্রুতি সুখকর নয়। বীরের মতো মরতে জানে শুধু বরাহ। গুলি লাগলে বাঘ আর্তনাদ করে, আহত হয়ে পালাতে না পারলেই গর্জন করে। কিন্তু ভালুক যে পরিমাণ হাহুতাশ আর মরা কান্না তোলে, তার মতো জবরদস্ত জন্তুর পক্ষে সেটা একেবারেই লজ্জাজনক। যদিও এদেশীয় ভল্লুক আলাস্কাবাসী ভ্রাতার মতো বৃহদাকার হয় না, তবুও তার দৈর্ঘ্য ও আয়তন কিছু মন্দ না। কখনো কখনো প্রায় 7 ফুট কিংবা তার কাছাকাছি হতে দেখা যায়। ঘন কৃষ্ণ রোমের মধ্য হতে তার বহিরাগত উচ্চ দীর্ঘ রোমশূন্য নাসিকা দূরে হতেও দৃষ্টি আকর্ষণ করে। মানুষের মতো সমস্ত পায়ের পাতা দিয়ে সে হাঁটে। পথে যে পায়ের চিহ্ন রেখে যায় তাও মানুষের মতো। ছাল ছাড়িয়ে নিলে তার লম্বদর দেহখানি রাজধানী কলিকাতার অবস্থাপন্ন স্থূলকায় বাড়িওয়ালার মতোই হাস্যকর দেখতে হয়। আর জঠরানল শেষোক্তের মতোই অপরিসীম ও ভয়ানক। স্বভাবটিও আকৃতির অনুরূপ। ঘাড়েতে পড়েন যার বিপদ সঙ্গীন। নখাউদ এই জীবটির হাতের স্পর্শ একেবারেই লোভনীয় নয়। বিপক্ষের মুখের ওপরই আক্রোশ অধিক। আক্রমণ করতে হলে সেখানেই করে ও চিরস্থায়ী চিহ্ন খোদিত রেখে যায়। যে অবস্থায় বাঘ কিংবা চিতা রেহাই দিয়ে যায়, যদি তুমি তার মাথায় আঘাত করতে না পারো, তাহলে সে অবস্থায় সে একেবারে ঘাড়ে এসে পড়ে, পেরে ফেলে। তখন সমূহ বিপদ ঘটবারই সম্ভাবনা। যেভাবে ভালুক খাড়া হয়ে দাঁড়ায়, তার বুকের ওপরকার ঘোড়ার খুরের আকারের সাদা রোম দিয়ে ঢাকা জায়গাটিতে সহজেই গুলি করা যায়। এমন পোষ মানা জন্তু সে নয়, সেটা মনে রাখাই ভালো। ভালুক শুয়োরের মতোই, তার নাকটি সম্বন্ধে ভারী সজাগ। কোনো রকমে সেখানে আঘাত লাগলে তারা সহজে ফিরে তোমায় আক্রমণ ও আঘাত করে। ভালুক আগ বড় ভালোবাসে। যেসব চাষার আখের ক্ষেত একটু নির্জন জায়গায়, সেখানে এদের ক্ষেত ছাড়া করা বড় শক্ত কাজ। পৌষের এক ভোরবেলায় অন্ধকার তখনও রয়েছে। একজন কৃষকের ডাকে আমার ঘুম ভেঙে গেল। এই গরিব বহুকাল ধরে অত্যাচার সহ্য করে আসছে। রাতের পর রাত জেগে পাহারা দিয়েছে। কুড়ের মধ্যে কত হাঁক ডাক করেছে, কোনো ফল হয়নি। ঋক্ষ তার বিলাপ প্রলাপ আক্রোশ কিছুতেই কর্ণপাত করেনি। আমি যেখানে তাঁবু ফেলেছিলাম ক্ষেতখানা তার খুব কাছেই, ঢিল ছুঁড়ে নাগাল পাওয়া যায়। আমি যখন গেলাম স্পষ্ট শুনতে পেলাম ভালুকটি মনের আনন্দে সশব্দে ইক্ষুদণ্ডের রস মাধুর্য উপভোগ করছে। জন কত লোক সত্বর একত্র হয়ে তাকে তাড়িয়ে বার করলে, কিন্তু সে বোধ হয় আমার মনোগত অভিপ্রায় বুঝতে পেরেছিল। কেননা আমি যেখানে ছিলাম সেদিকে না এসে পাশ কাটিয়ে অদূর একটা পাহাড়ের দিকে দৌড় দিল। এই চতুর জীবটি আর একবার আমায় ভারিয়ে অন্য এক পাহাড়ের দিকে পালিয়েছিল, কিন্তু সেখান হতে লম্ফ দিয়ে যখন নেমে এলো, তখন ঘাড়ে একটা গুলি খেয়ে নিঃশব্দে নালার মধ্যে গড়িয়ে পড়ল। চামড়া ছাড়াবার জন্যে যখন তাকে চেরা হলো, তখন দেখা গেল আকণ্ঠ আকে পূর্ণ। আহার সম্বন্ধে এরা বড় শুদ্ধাচারী। বেশিরভাগ ফলমূল খেয়ে জীবন ধারণ করে। বল্মিক খুঁড়ে তুলে উই খেতে খুব ভালোবাসে। ঘ্রাণ শক্তির প্রভাবে দূর হতেই মৌচাকের অস্তিত্ব জানতে পারে। তারপর তার সব মধুটুকু নিঃশেষে পান করে। এ সম্বন্ধে কিছুমাত্র দয়ামায়া দেখায় না, ফলে কঠিন শাস্তিও ভোগ করতে হয়। একবার খবর পেলাম একটি ভাল্লুক গাছে চড়ে চাক ভেঙে মধু খাচ্ছে, কিন্তু সেখানে উপস্থিত হয়ে আমি তার দেখা পেলাম না। দেখলাম পাশে একটা নালায় পড়ে গড়াগড়ি দিয়ে কাতরাচ্ছে আর নিজের শরীর হতে নখ দিয়ে আছড়ে আছড়ে মৌমাছি সন্ধান করছে। মারা পড়বার পর দেখা গেল চুরি করতে যাবার আগে মৌমাছির কামড় হতে আত্মরক্ষা করবার জন্যে কাদায় গড়াগড়ি দিয়ে সর্বাঙ্গে মাটির বর্ম ধারণ করেছিল। আমি যতদূর জানি ভালুকেরা স্বভাবত মাংসাশী নয়, নিতান্ত দায়ে পড়ে মাংস ভক্ষণ করে। তবে শুনেছি দার্জিলিং অঞ্চলে প্রতি বৎসরই অনেক গরুবাছুর এদের হাতে মারা পড়ে। মধ্যপ্রদেশে ভান্ডারায় আমি একবার শিকার করতে গিয়ে 2টি ভালুকের যে অদ্ভুত ব্যাপার দেখেছিলাম, সেটা এখানে বলা চলবে। 1916 সালে ইস্টারের ছুটিতে আমি সেখানে বন পরিদর্শক কর্মচারীর সঙ্গে তাঁবুতে ছিলাম। একদিন ভোরে খবর এলো চিতাবাঘে
আমাদের বাংলার এক পোয়া পথের উপর একটি মহিষ মেরেছে। গিয়ে দুটি চিতার পায়ের দাগ আবিষ্কার হলো, আর দেখতে পেলাম নিহত মহিষের অতি অল্প অংশই তারা আহার করেছে। বন্য কুকুরের আবির্ভাবে বুঝতে পারলাম ব্যাঘ্র যুগল আর সম্বর হরিণ প্রভৃতি সকলেই বনের সে অঞ্চল ত্যাগ করে অন্যত্র আশ্রয় নিয়েছে। এই ব্যাপারে শিকার সম্বন্ধে আসা একরকম নিরাশায় পরিণত হলো। হাতে অন্য কাজ না থাকায় ঠিক হলো রাতের প্রথম ভাগটা আমি কিছুক্ষণ পাহারায় বসব। গরুর গাড়ির রাস্তার ধারে যেখানে নিহত মহিষটি পড়েছিল তার পশ্চিমে বিস্তৃত জলাশয়। যে মহুয়া গাছে মাচান বাঁধা হয়েছিল তার ডালগুলি তখন ফুলে ফলে আচ্ছন্ন। তীব্র গন্ধে নেশা না হোক কষ্টবোধ হচ্ছিল। রাত প্রায় ৮টায় একটা ভালুক আমার ডান ধার হতে ক্ষণে ক্ষণে হুক হুক শব্দ করতে করতে জলাশয়ের দিকে গেল। অন্ধকার রাত, আন্দাজে বুঝলাম ভালুকটি আমার পিছনে প্রায় ৫০ গজ দূরে রয়েছে। কিছুক্ষণ ধরে শালবনের শুষ্ক পাতার মধ্য দিয়ে আর একটি জন্তু আমার ডান দিকে এলো বুঝতে পারলাম। প্রথমে আমি মনে করলাম দৈবাত বুঝি একটি বাঘ সেদিকে এসে পড়েছে। গুরু পদক্ষেপ হলেও বাঘের সাবধান মখমলের মতো নরম পায়ের শব্দ নয়। জন্তুটি যতই চলাফেরা করতে লাগলো আমার বিস্ময় ততই বেড়ে চলল। গাছের আড়ালের জন্যে কিছুই দেখতে পাচ্ছিলাম না। মনে হলো যেই হোক সে মৃত জন্তুটির কাছে এগিয়ে আসতে চাইলেও কি একটা কারণে সতর্কভাবে রয়েছে। ২-৪ মিনিট গেল, কিন্তু মনে হলো সময় যেন আর শেষই হচ্ছে না। এদিকে অদৃশ্য জন্তুটির গতিবিধির কোনো পরিবর্তন লক্ষিত হলো না। রহস্যক্রমে গভীরতর হয়ে চলল। নিরাকরণের সমস্ত আশা ত্যাগ করেছি এমন সময় প্রকাণ্ড একটা জন্তু মোষটার উপর গিয়ে পড়ল। তার নিবিড় কৃষ্ণবর্ণ তার পরিচয় প্রকাশ করলে। সে গিয়ে খুব জোরে একবার মোষটাকে টানলে। বাঁধনদড়ি শক্ত, খুলে যাওয়া দূরে যাক, উল্টে তাকেই টান দিতে সে চমকে উঠল। ভয় পেয়ে সে আড়াল হতে একেবারে খোলা জায়গায় গরুর গাড়ির রাস্তার উপর লাফিয়ে পড়ল। আর কালবিলম্ব না করে বারবার মোষটার ওপর গিয়ে পড়ে সেটাকে টেনে নিয়ে যাবার চেষ্টা করতে লাগল, কিন্তু পারলে না। এতক্ষণে অভিনয়ের অভিনবত্ব চলে গিয়েছিল। ৩-৪ বার চোখের সম্মুখে লম্ফঝম্প করবার পর আমি আমার প্যারাডক্স গুলি করলাম। সে পড়ে গেল, কিন্তু একটু পরেই উঠে জলাশয়ের ঘাসে ঢাকা পড়ে কোথায় অদৃশ্য হয়ে গেল। দ্বিতীয় গুলিটা তার লাগলো না মনে হলো। অপেক্ষা করে কোনো লাভ নেই দেখে আমি সংকেত বাঁশি বাজালাম। লোকজন লণ্ঠন নিয়ে এলো। আমি বাংলোর দিকে গেলাম। বন বিভাগের কর্মচারী আমার বন্ধু গুলির আওয়াজ শুনেছিলেন। কি হলো জানবার জন্যে পথে আমার সঙ্গে দেখা করবার জন্যে এগিয়ে এসেছিলেন। সকাল হবার আগে জানবার উপায় ছিল না। তখন যা জানা গেল সে আর এক আশ্চর্য ব্যাপার। খুব ভোরে উঠে তাড়াতাড়ি আমরা তদারকে বেরুলাম। আমার বন্ধু আরেকটি নতুন ভাল্লুকের পায়ের চিহ্ন দেখালেন। সে জলাশয়ের অপর দিক হতে মৃত মহিষের মাংস ভক্ষণের চেষ্টায় এসেছিল। তাই দেখে বললেন, খুব সম্ভব আমার দ্বিতীয় গুলিটা ফসকে গিয়েছে। হাড় কখানি ছাড়া বিপুল মহিষদেহের আর বড় কিছু অবশিষ্ট ছিল না। আমি কিন্তু যে দিকে আমার ভালুকটি পড়েছিল সেই দিকে তল্লাশে গেলাম। মাটিতে রক্তের চিহ্ন আবিষ্কার করে আমার মনে স্ফূর্তির উদয় হল। বন বিভাগের কর্মচারী আর আমি তখন দ্বিতীয় অতিথির পদাঙ্কানুসরণ করে করে আবিষ্কার করলাম সে একেবারে ভিন্ন পথের যাত্রী। কাছে একটি নালাতে তার ভুক্তাবশেষ পড়েছিল। দেখে মনে হলো একবার নয়, অনেকবার সে আহার্য সংগ্রহ করে এনেছিল। বাঘের হাত হতে রক্ষা করে এনে সঞ্চিত খাদ্য নির্বিঘ্নে সম্ভোগ করবার অভিপ্রায়েই এ কাজ সে করেছিল মনে হলো। আমরা তখন অন্য ভাল্লুকের রক্তচিহ্ন অনুসরণ করে চললাম। সে সমানভাবে চলে গিয়েছে। মাঝে মাঝে নিঃশ্বাস নেবার জন্যে যেখানে যেখানে থেমেছে সেখানে অনেকখানি করে রক্তের দাগ। স্থানীয় শিকারী আর আমি দুজনেই একত্রে ধৈর্য সহকারে অনেক দূর পর্যন্ত তার সন্ধানে গিয়েছিলাম। পথক্রমে সংকট গুহা গহ্বর সংকুল হয়ে উঠেছে দেখে তাকে তার ভাগ্যে যা আছে ভোগ করবার জন্যে ত্যাগ করে এলাম। প্রথম গুলিটা ঠিক বুকে না লেগে হয়তো কিছু ওপরে লেগেছিল। একে অন্ধকার রাত, তার উপরে তার ৪ ইঞ্চি পরিমাণ উঁচু কালো ঘন রোম বাধা ঘটিয়েছিল আর কি।
গুলিটা ইঞ্চি দুইয়ের জন্যে নির্ঘাত হতে পারেনি। আমার বন্ধু বনবিভাগের কর্মচারী, সারাটা জীবন বনেই বাস করেছেন। এর আগে ভালুকের এমন আমিষবৃত্তি আর কখনো দেখেননি। বলেন, ভালুক তার ছানাদের প্রায় পিঠে করে বয়ে নিয়ে যায়। যদি একটিমাত্র ছানা হয়, তাহলে সে পিঠের সঙ্গে এমন মিশে থাকে যে চোখেই পড়ে না। আমার একজন বন্ধু অল্পদিন হলো মাচানের ওপর থেকে একটি ভালুককে গুলি করেন। সেটা তখন দৌড়ে পালাচ্ছিল। যখন সে নালায় গড়িয়ে পড়ল, তখন আবিষ্কার হলো একটি নয়, দুটি। এতে তিনি কতদূর বিস্মিত হয়েছিলেন বলাই বাহুল্য। তার প্যারাডক্স বন্দুকের গুলি মাতা পুত্র দুজনেরই দেহ ভেদ করে প্রাণ হরণ করেছিল। এক্ষেত্রে ইংরেজিতে যাকে বলে সিং ডাবল, সে ব্যাপার নিতান্তই মার্জনীয়। এই একই অভিযানে একটা বড় হাস্যকর ঘটনা ঘটেছিল। তার পরিণাম সমূহ বিপজ্জনক হবার সম্ভাবনা থাকলেও কপালের জোরে সেটা আমরা এড়িয়েছিলাম। দুন্দুভি কিংবা কুম্ভকর্ণ প্রমাণের একটা প্রকাণ্ড ভালুক বন পিটোবার সময় ছুটতে ছুটতে বেরিয়ে এলো। আমার গুলি তার কাঁধের পিছনে আড়াআড়ি গলা ফুঁড়ে গেল। বড় একটা পাথরের ঢিবির পিছনে সে পড়ে গেল। আমি মনে করলাম তার হিসাব নিকাশ হয়ে গেছে। এই সময় দ্বিতীয় আর একটা ভালুক আমার বাঁ দিকে দেখা দিল। খাটো পথ দিয়ে এগিয়ে যাবার সময় আমি চিত হয়ে পড়ে গেলাম। হাতে বন্দুক ছিল হল্যান্ড অ্যান্ড হল্যান্ড। আশ্চর্যের বিষয়, বন্দুকটা আওয়াজ হয়নি কিংবা তার কোনো রকম হানিও হয়নি। কিছুক্ষণের জন্যে আমি তো চোখে সর্ষে ফুল দেখলাম। তারপর অনেক কষ্টে গুলি করবার জন্যে খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে গেলাম। ভালুক তখন একটু বেশি দূরে গিয়ে পড়েছে। গুলি যে লাগবে এমন ভরসা আমার ছিল না। তবে দৈবাৎ অনেক রকম হয়। ভালুকটাকে ধরাশায়ী হতে দেখেই আমার পতন এবং আঘাতের সব বেদনা দূর হয়ে গেল। এমন সময় শুনতে পেলাম আমার বন্ধু দুটি চিৎকার করলেন। ফিরে দেখলাম যে সব লোকেরা আমার বর্ষাতি প্রভৃতি নিয়ে প্রতীক্ষা করছিল, ভালু তাদের আক্রমণ করতে আসছে বলে তারা ছত্রভঙ্গ হয়ে প্রাণ ভয়ে প্রাণপণে দৌড়ুচ্ছে। আমি যথাসাধ্য সেদিকে দৌড়ে গেলাম। ইচ্ছামতো দ্রুত যেতে পারলাম না। আমার পিঠের ব্যথা তখন ক্রমশই বেড়ে চলেছে। যাই হোক, অল্পক্ষণের মধ্যেই ভালুকের কাছে গিয়ে পৌঁছলাম। তার অবস্থা তখন আমার চেয়েও শোচনীয়। আমি গুলি করতে যাব এমন সময় সে মুখ থুবড়ে আমার সম্মুখে পড়ে গেল। প্রকাণ্ড মাথাটি বিপুল রোমশ শরীরের নিচে একেবারে পুঁতে গিয়েছে, যেন এক বস্তা রোয়া একেবারে নিশ্চল। ইতিমধ্যে যারা গাছে উঠে নিরাপদ হয়েছিল, তাদের দু একজনকে নেবে আসবার জন্যে অনেক সাধ্য সাধনা করতে হলো। ভালুকটা সত্যি মরেছে কিনা পরীক্ষা করবার জন্যে তার গায়ে গোটা কতক ঢিল ছুঁড়ে দু একটা লাঠির খোঁচা দিয়ে পরীক্ষা করে দেখে তারপর তাদের এগোতে দিলাম। ভালুকটা গুলি খেয়ে আমার বন্ধুর পাশ দিয়ে যখন যাচ্ছিল, তখনই তার অবস্থা শোচনীয়। তবুও সে হার মানেনি। যাবার মুখে শিকারীদের তাড়া করে চারিদিকে ছত্রভঙ্গ করে দিয়েছিল। তাদের মধ্যে একজন তো বন্ধুর জলের বোতলটা ক্রুদ্ধ আক্রমণকারীর সম্মুখে ফেলে দিয়ে আত্মরক্ষা করেছিল। সে তৎক্ষণাৎ আগ্রহের সঙ্গে সেটিকে গ্রহণ করলে বটে, তবে বুকে তুলে নিয়ে মরে যাবার অধিক শক্তি তখন তার দেহে আর ছিল না। বুকের রক্তধারায় বোতলের কাপড়ের ঢাকাটি একেবারে ভিজে গিয়েছিল। মানুষটা ভালুকের হাত হতে রক্ষা পেয়েছিল, কিন্তু পালিয়ে যাবার ঐকান্তিক আগ্রহে পাথরের ওপরে আছাড় খেয়ে পড়ে তার সর্বাঙ্গ ক্ষতবিক্ষত, রক্তাক্ত হয়ে গিয়েছিল। প্রথম গুলি খেয়ে পড়ে গিয়ে সেখান হতে উঠে আবার ১০০ হাত যাওয়া, তারপর প্যারাডক্স বন্দুকের দ্বিতীয় গুলি পাঁজরের মধ্যে নিয়ে ভাঙা পায়ে শিকারীদের তাড়া করে ছিন্ন করে দেওয়া, এ হতেই বোঝা যায় ভালুকটা কী রকম কাঠপ্রাণী ও মজবুত জানোয়ার। দৈর্ঘ্যে প্রস্থে দৈত্য প্রমাণ। আমি তো এর মতো বিপুলকায় আর বলবান দ্বিতীয় ভালুক দেখিনি। শিকারীকেও অনেক সময় আক্রমণ সহ্য করতে হয়। আহত জন্তুই আততায়ীর পশ্চাৎধাবন করে। একবার একটি অতি দুর্গম স্থানে আমারই এ দুরবস্থা ঘটেছিল। রেলওয়ে স্টেশন হতে আমরা মোটে ১৫ মাইল দূরে ছিলাম, কিন্তু পথটি এমন বন্ধুরার দুর্গম যে সাধারণ একটা গাড়িতে এ পথ অতিক্রম করতে আমাদের প্রায় পুরো ১০ ঘন্টা লেগেছিল। পাহাড়ের পথে রাতের বেলায় গরুর গাড়ির মতো এমন বিশ্রী যান আর কিছু হতে পারে না। একদিন সকালে
বেলা প্রায় 10টার সময় দুর্ভিক্ষ পীড়িত অস্থি চর্মসার এক যুবা আমাদের তাঁবুতে এসে উপস্থিত। সঙ্গে তার একজন পথপ্রদর্শক, তার ঘাড়ে এক থলি। দৃশ্যটি অপূর্ব। কেন যে এ ব্যক্তি এমনভাবে সেখানে উপস্থিত হলো জানবার জন্যে আমরা সকলেই উদ্গ্রীব ও কৌতূহলাক্রান্ত হলাম। গরিব বড় মুশকিলে পড়েই এমনভাবে এসেছিল। তার ভাই ডুয়ার প্রদেশে, অর্থাৎ ডুয়ার্সে কি বিপদে পড়েছে। আমি কাছাকাছি আছি জেনে অনুসন্ধান করে তাকে উদ্ধার করবার জন্যে আইন ব্যবসায়ী আমাকে সেই কাজে নিযুক্ত করতে এসেছিল। আমরা তাকে আহার্য আর পানীয় দিয়ে প্রকৃতস্থ করলে তবে সে আপন বক্তব্য নিবেদন করতে সমর্থ হল। ছায়া চুরির অপরাধে কোনো লোককে অভিযুক্ত করতে পারা বিশেষ তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় সন্দেহ নেই। এ অপূর্ব ঘটনা আমাদের রাজধানীর অদূর কোনো স্থানেই ঘটেছিল, কিন্তু দুয়ার প্রদেশে যারা কর্তা, বিশেষত ফৌজদারি মামলা যারা বিচার করেন, অপরাধ সম্বন্ধে তাদের ধারণা সব ভারী অদ্ভুত। এই ব্যক্তি ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তার ধারের একটি কাঁঠাল গাছ আপন বেড়ার মধ্যে ঘিরে নিয়েছিল। এই কারণে ম্যাজিস্ট্রেট তাকে অনধিকার প্রবেশ অপরাধে শাস্তি বিধান করেছিলেন। জজ সাহেবও হাইকোর্টের অনুশাসন মানতে অসম্মত হয়েছিলেন, কেননা তারও ধারণা হয়েছিল পনস জাতীয় উদ্ভিদ প্রবরকে কণ্টকিত বেষ্টনীর মধ্যে আবদ্ধ করা অবৈধভাবে বন্দি করে রাখার মতোই গুরুতর অপরাধ। বিশেষত এ ক্ষেত্রে এই অবরোধ প্রথা ডিস্ট্রিক্ট বোর্ডের কর্মচারীদের ফলাধিকারের সমূহ বাধাস্বরূপ হয়েছিল। তারা মা ফলেষু কদাচন এ শাস্ত্রবিধি মানতে নিতান্তই অনিচ্ছুক ছিলেন। হাইকোর্ট এ জটিল সমস্যার অনেকটা নিরাকরণ করেছিলেন বটে, কিন্তু একার্ধ এ স্থলে উত্তমার্ধ অর্থাৎ বেটার হাফ না থাকবারই কথা। কাজটা অপরাধ বলে প্রতিপন্ন করবার জন্যে বিশেষ চেষ্টা করেছিলেন। আমিও এ ব্যাপার গাছটিকে বেইজ্জত করা ছাড়া আর কি অপরাধ হতে পারে প্রমাণ করতে না পারায় তৎক্ষণাৎ তাকে এই অনাহুত আলিঙ্গন হতে সত্বর মুক্তিদানের আদেশ প্রায় হয়েছিল আর কি। এই মগের মুলুকে যুবকটি তার ভাইয়ের পক্ষ হতে আপিল করবার জন্যে অনুরোধ করতে এসেছিল। ছুটির বাকি কটা দিনের শিকার ছেড়ে দিয়েও আমি যদি অবিলম্বে যাত্রা করতাম, তবুও আমার এ মহৎ আত্মত্যাগে লাভ বিশেষ কিছু হতো না, কেননা তাহলেও আমি বিচারের সময় মতো গিয়ে পৌঁছতে পারতাম না। যাই হোক, মামলা মুলতবি রাখবার জন্যে যে আবেদন হয়েছিল সেটা ভাগ্যবশত গ্রাহ্য হয়েছিল। বুদ্ধিমান লোক সহজেই প্রশ্ন করতে পারেন, ভালুক আর ভালুক শিকারের সঙ্গে কাঁঠাল গাছ ও তার ছায়া চুরি, বেড়ার আলিঙ্গন ইত্যাদির সম্বন্ধ কোথায়? অপর ঐনয়ায়িক ব্যক্তির পক্ষে যাই হোক, শিকারী মাত্রেই এর কার্যকারণ সম্বন্ধ অনায়াসে উপলব্ধি করতে পারবেন সন্দেহ নাই। প্রথমত, ভালুকে কাঁঠাল অত্যন্ত ভালোবাসে। দ্বিতীয়ত, এদের আর মফস্বলের জজ সাহেবের নিরপরাধীর প্রতি কর্কশ কঠোর আচরণে বিশেষ সাদৃশ্য দেখা যায়। আর গত 10 বৎসরের মধ্যে এরূপ ব্যবহারে উৎসাহ লাভ করাতে ক্রমশ এ ভাব তাদের বেড়েই চলেছে। শেষত উভয়েই সমান হাস্যজনক। ভালুক বিনাশের তবু উপায় আছে। শেষোক্ত জীব কিন্তু অরণ্য কর্মচারীর ভাষায় বলতে গেলে মন্দির আশ্রিত বলে তার কিছুই করবার জো নেই। ভালুকের হাত হতে রেহাই পাওয়াও সম্ভব হতে পারে, অপর পক্ষ সম্বন্ধে সে ভরসা আদৌ নেই। দন্ত বিকশিত হাস্য আর সহ্য ব্যতীত নান্য পন্থা। ভালুক প্রকৃতির একটা বিশেষত্ব যা আমি ইতিপূর্বে কিংবা অতঃপর আর কখনো দেখিনি এ স্থলে উল্লেখ করা যেতে পারে। আমার একজন বন্ধু সঙ্গে ছিলেন। তার গুলিতে ভালুকের পিছনের পায়ে আঘাত লেগে পা দুখানি অকর্মণ্য হয়ে যায়। আর্তনাদ করতে করতে কোনো রকমে সে আপনাকে টেনে নিয়ে চলেছিল। আমরা যখন তার কাছে এসে পৌঁছলাম, তখন একটা গাছের গুড়িতে ঠেসান দিয়ে সে উঁচু হয়ে বসে আছে। আমাদের দেখে রেগে নিজের শরীরে কামড় দিয়ে অনেকখানি মাংস তুলে ফেললে, কিন্তু তখন তার বুকের ওপরে গুলি লাগাতে মাটিতে গড়িয়ে পড়ে ইহলীলা সম্বরণ করলে। পরে আবিষ্কার হলো সে ক্ষতস্থানের রক্তস্রাব বন্ধ করবার জন্যে তার মধ্যে পাতা পুড়ে দিয়েছে, আর এই উদ্দেশ্যে পালাবার সময় পথে মাঝে মাঝে থেমে গাছগাছরা উপড়ে নিয়েছিল। ভালুক শিকারের জন্যে দিনের পর দিন প্রতীক্ষা করে থাকার মধ্যে কোনো আমোদ নেই। আহার চেষ্টায় তার আসা যাওয়া বড় অনিশ্চিত। তাই বন্দুকের ভাষায়
সহসা তাদের সঙ্গে পরিচয়ের আশায় পথ চেয়ে বসে থাকলে ফলে শ্রান্তি আর বিরক্তি ভিন্ন আর বড় কিছুই লাভ হয় না। যেসব প্রদেশে ভাল্লুকের বহুল বসতি, যথাকালে বিশেষত মহুয়া ফুল যখন ফোটে, সেই পুষ্পীয় মধু ঋতুতে তার সাক্ষাৎকার দুর্লভ নয়। দেখতে জন্তুটি যেমন হাস্যজনক হোক না, ব্যবহারে বড় সহজ নয়, বরং ভয়ানক। তার গতি রোধ করতে হলে যেমন স্থির হস্ত হওয়া আবশ্যক, তেমনি গুরুভারগুলিও আবশ্যক। নিটোল 480 গ্রেন ওজনের গুলি ছাড়া বড় একটা কাজ হয় না। তার নখর এবং দন্ত দুই বড় ভয়ানক, আর অতি সামান্য কারণে কিংবা অকারণে শারীরিক সমস্ত শক্তি প্রয়োগ করে সর্বদাই সেই অস্ত্রযুগল ব্যবহার করবার জন্যে সতত ও সত্বর উদ্যত হয়।